গত 4 বছরে একদিনও হিন্দু হোস্টেলে লোডশেডিং হয়নি, কিন্তু আজ সেই যে দুপুর 2:30 নাগাদ কারেন্ট গেছে, এখন রাত 12:10 আসেনি। পল্লবরা 4 জন ছাদে বসেছিল। 4 জন বলতে পল্লব, অমিয়, সুপ্রতিম আর সঞ্জয়। আকাশে একফালি চাঁদ। একফালি চাঁদ খারাপ জিনিস, আলো তো হয় না, উল্টে অন্ধকার ঘনিয়ে তোলে। সেই আলো আধারিতে টানা ছাদের মাঝে মাঝে জলের ট্যাঙ্কগুলোকে কেমন যেন ভুতুড়ে লাগছে। রাস্তার পাশেই একটা বিরাট ছাতিম গাছ, দুটো ডাল ছাদের উপরে নুয়ে পড়েছে প্রায়। থেকে থেকেই উত্তরে হাওয়ায় পাতাগুলো কেঁপে উঠছে। চাদরটা গায়ে জড়িয়ে অমিয় বলল, এই ওয়েদারে ভূতের গল্প না হলে জমে না। তোরা কেউ ভূত দেখেছিস কখনো? সুপ্রতিম বলল, ভূত কেউ দেখে না, যারা বলে দেখেছে তারা গাঁজাখুরি গল্প দেয়। তুই এভাবে বলতে পারিস না। পৃথিবীর বহু জ্ঞানীগুণী মানুষও ভূত ব্যাপারটাকে মান্যতা দিয়েছেন, কিন্তু ছাড় তো, কেউ কোনো প্রমাণ দিতে পেরেছে? সব কিছুর ওরকম প্রমাণ হয় নাকি? প্রমাণ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব বিজ্ঞান স্বীকার করে না। এইভাবে অমিয় আর সুপ্রতিমের তর্ক যখন প্রায় জমে উঠেছে, হঠাৎই সঞ্জয় চাপা গলায় ধমকে উঠল, তোরা চুপ করবি? সঞ্জয়ের বলার মধ্যে কি যেন একটা ছিল। ওরা চুপ করে গেল। সঞ্জয় বলল, ভূত আছে কি নেই আমি জানি না, তবে কিছু একটা আছেই। আমি তাদের দেখেছি। দেখেছি বলা ভুল, এখনো মাঝে মাঝে দেখি। আর সেভাবে বলতে গেলে আমি 1 বছর তাদের সঙ্গে কাটিয়েছি। সঞ্জয় অদ্ভুত ছেলে। পল্লবরা শুনেছে অনেক ছোটবেলায় ওর মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। তারপরে ও বড় হয়েছে একটা অনাথ আশ্রমে। সেখান থেকে শুধু নিজের চেষ্টায় আজও ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাই ওর প্রতি সবারই একটা সমীহ আছে। তাছাড়া আজ পর্যন্ত সঞ্জয়কে কেউ কখনো অবান্তর কথা বলতে শোনেনি। ওদের চুপ করে থাকতে দেখে সঞ্জয় বলল, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। তোরা শুনতে চাস ব্যাপারটা? বেশ শীত করছে। ওরা গা ঘেঁষে বসল। হিন্দু হোস্টেলের খোলা ছাদে বসে একফালি চাঁদের আলোয় সঞ্জয় তার সেই কিছু একটার গল্প শুরু করলো। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বপ্ন কথকের অডিও লাইব্রেরিতে আপনাকে স্বাগত। বাংলা ও বিশ্ব সাহিত্যের নানা স্বাদের গল্প, সাহিত্য, নাটক ও কবিতার সংগ্রহে পরিপূর্ণ আমাদের স্বপ্ন কথকের অডিও লাইব্রেরি। আজ আপনাদের জন্য রইল সৌভিক চক্রবর্তীর লেখা গল্প নিকষ ছায়ার পূর্বকথা অংশটি। গল্পের সূত্রধার আমি শ্রীলেখা, গল্প পাঠে সায়ন্তন, অন্যান্য ভূমিকায় অবন্তিকা, সৌজন্য, সব্যসাচী, অঙ্গনা, বিশ্বজিৎ, সৌভিক, সৃজিত ও সায়ন উপাধ্যায়। পরিকল্পনা ও পরিচালনায় অর্ণব। শব্দগ্রহণ ও আবহে সৃজিত। শুরু হচ্ছে আজকের গল্প নিকষ ছায়ার পূর্বকথা। লোকটাকে প্রথমবার দেখেছিলাম তখন আমার 10 বছর বয়স। আমাদের গাড়িটা খাদে পড়ে গেছিল। মা, বাবা আর গাড়ির ড্রাইভার 3 জনেই স্পট ডেড। আশ্চর্যজনকভাবে আমি অক্ষত ছিলাম। শুধু কপালের বাঁ দিকটা কেটে গেছিল, রক্ত গড়াচ্ছিল। মায়ের দেহটা আটকে ছিল একটা গাছ আর একটা পাথরের মাঝখানে। তখনও তো আমি জানি না মা বাবা কেউ আর বেঁচে নেই। আমি হামাগুড়ি দিয়ে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছি, তখনই দেখলাম মা যে পাথরটার মাঝে আটকে পড়েছে, তার উপরে বসে লোকটা পা দোলাচ্ছে। খালি গা, ধুতির মতো কিছু একটা কোমরে জড়ানো। লোকটা বিচ্ছিরি মোটা, এত বড় একটা ভুঁড়ি, গায়ে বন মানুষের মতো লোম, মাথায় কিন্তু একটাও চুল নেই, চকচকে টাক। এই পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু লোকটা আমার দিকে তাকাতেই আমি ভীষণ অবাক হয়ে গেলাম। লোকটার নাক আর কান বলতে কিছু নেই।
এমনকি কান আর নাকের জায়গায় কোনো ফুটো অবধি নেই। চোখ আছে, কিন্তু সে দুটো এতই ছোট যে না থাকার সামিল। অবাক হওয়ার কথা আরো বাকি ছিল। লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো। দেখলাম সে পুরো ফোকলা, একটাও দাঁত নেই। তারপরে অবিকল মেয়েদের মতো গলায় সে আমাকে বলল, রাগ করো না খোকা, আমি হুজুমের চাকর। আমি বললাম, কার হুকুম? উত্তর না দিয়ে সে খিলখিল করে হেসে উঠল, আর একটা তীব্র পচা গন্ধে আমার সমস্ত চেতনা আচ্ছন্ন হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। লোকটার সঙ্গে ফের আমার দেখা হলো মাস দেড়েক পর। আমি তখন আমার কাকার কাছে আছি। সেদিন রবিবার, স্কুল ছুটি। আমি আর কাকার মেয়ে জিনিয়া দোতলার ঘরে বসে খেলছি। হঠাৎ শুনলাম নিচে কাকা খুব চেঁচামেচি করছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি উঠানে একটা লোক হাঁটু মুড়ে বসে আছে, আর কাকা হাত উঁচিয়ে বলছে, বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও। লোকটার মাথায় উস্কো খুস্কো চুল, গায়ে একটা রংচটা ফতুয়া, হাঁটু পর্যন্ত ধুতি, কাঁধে একটা গামছা, খালি পা, পা ভর্তি ধুলো। কাকার রুদ্র মূর্তি দেখে সে উঠে দাঁড়ালো। তারপরে কাঁধের গামছাটা দিয়ে মুখ মুছে বলল, চন্দন, টাকার গরমে ফুরতাছো তাই না? নিতে যখন এইছি ভাগনারে নিয়াই ফিরবো। তোমার মতো ইতরের সঙ্গে কথা বলতে আমি চাই না। তুমি যদি না যাও তাহলে পাড়ার ছেলেদের ডেকে আমি তোমাকে মার খাওয়াবো। এ কথা শুনে লোকটা বিশ্রীভাবে হেসে উঠল। তারপরে উঠোনে পা ঠুকে ঠুকে বলল, এইভাবে কোড়াল দিয়ে তোমার কুমোর আমি ভাঙবো। তুমি এখনো লোকনাথ চক্রবর্তীর চেনুনি। গোড়াল কাকে বলে জানা আছে? পায়ের গোড়ালে দিয়ে যে লাথি মারা হয় তারে কয় গোড়াল। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু ঠিক 2 হপ্তাহ পর আবার আইও। সেদিন মামা ভাগনা নাচতে নাচতে করে যাবে। লোকটা হন হন করে হাঁটা দিল। গেট পেরোনোর আগে একদল থুতু ফেলে গেল উঠানে। থু, তখনই পচা গন্ধে আমার গা গুলিয়ে উঠল। পিছন ফিরে দেখলাম খাটের ওপর বসে পা দোলাচ্ছে সেই বেটে কুৎসিত লোকটা। মেয়েদের মতো ঋণ ঋণে গলায় সে আমাকে বলল, মামার সঙ্গে যাইলে না কেন খোকা? মামাই তোমারে কত ভালো পায়। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। বললাম, কে তুমি? আমার নাম ঘেনু। তোমার মামাই আমার মালিক। মামারে প্রণাম করলে না খোকা? মামায় কত ব্যথা পাইল। 2 হপ্তাহ পরে মামাই তোমারে নিয়া যাইব। একটা রাতচড়া পাখি ডাকতে ডাকতে আমাদের মাথার উপর দিয়ে উড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দাঁড় ভাঙা ভবনের ভেতরে ঢুকে গেল। জোর চমকে উঠল সবাই। সঞ্জয় বলল, জল আছে? আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। আজ বরং থাক, পরে কখনো গল্পটা বলবো তোদের। অমিয় বলল, না না, প্লিজ শেষ করো, দারুণ জমে উঠেছে। পল্লব আর সুপ্রতিমও সায় দিল অমিয়র কথায়। সঞ্জয় ফের বলতে শুরু করলো, আমার যে একটা মামা আছে তা আমি জানতাম না। রাতে খেতে বসে কাকার কাছে শুনলাম আমার মায়েরা 2 ভাই বোন। মামা বড়, মা ছোট। কিন্তু অল্প বয়সেই মামা খারাপ ছেলেদের পাল্লায় পড়ে বকে যায়, নেশা ভাঙ করতে শুরু করে। তার ওপরে শুরু করে তন্ত্র সাধনা। একদিন পাশের বাড়ি থেকে একটা 2 বছরের বাচ্চা চুরি করে মামা শ্মশানে নিয়ে যাচ্ছিল বলি দিতে। পাড়ার লোকেরা তাকে ধরে ফেলে এবং বেধড়ক পেটায়। দাদুও মামাকে ত্যায্যপুত্র করেন। এই ঘটনার পর থেকেই মামা নিরুদ্দেশ হয়ে যায়। এর মধ্যে মায়ের বিয়ে হয়েছে, দাদু দিদা মারা গেছেন, আমিও অনেকটা বড় হয়ে গেছি। দীর্ঘ 15-20 বছর মামার কোনো খোঁজ পাওয়া যায়নি।
কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টের মাসখানেক আগে মামা নাকি একদিন হঠাৎ এসে হাজির হয়েছিল বাবার অফিসে। বাবা সেদিন তাকে তাড়িয়ে দেয়, তবে তাদের মধ্যে কি কথা হয়েছিল বাবা কাউকে বলেনি। কাকা মাথা নেড়ে কাকিমাকে বলেছিল, সঞ্জুর মামাটা একটা জিনিস, ভাবছি পুলিশে একটা খবর দিয়ে রাখবো। দিন দিন পরেই বাথরুমে পিছলে পড়ে কাকিমার পা ভাঙল। সবাই মিলে যখন ধরাধরি করে কাকিমাকে অ্যাম্বুলেন্সে তুলছে, আমি দেখলাম অ্যাম্বুলেন্সের ছাদে বসে পা দোলাচ্ছে গেনু। আমাকে দেখে ফোকলা মুখে হেসে বলল, মালাই চাকিটা ঘুরাইয়ে দিছি, ও আর জীবনে সোজা হইয়া খারাইতে পারবো না। মামায় আসবো তোমারে নিতে, মামার লগে যাইবা কিন্তু খোকা। আমি ছুট্টে ঘরে ঢুকে গেলাম। বালিশে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছি। জিনিয়া এসে বলল, কাঁদিস না দাদা ভাই, মা ঠিক হয়ে যাবে। আমি জিনিয়াকে বলতে পারলাম না যে আমি কাকিমার জন্য কাঁদছি না, আমি কাঁদছি ভয়ে। খুব ভয় পেলেও মানুষ কাঁদে। ঠিক 14 দিনের মাথায় মামা এলো। কাকার বাড়িতে তখন হুলুস তুলুস কাণ্ড। জিনিয়ার 105 জ্বর, সে কাশছে। কাশির সঙ্গে উঠে আসছে কাঁচা রক্ত। এমন সময় উঠানে দাঁড়িয়ে মামা হাঁক দিল, সন্দন, ভাগনারে এবার ছাড়ো, অনেকটা পর যেতে হবে তো নাকি? ততক্ষণে আমি বুঝতে পেরে গেছি আমাকে যেতেই হবে মামার সঙ্গে। এই লোকটার বিরাট ক্ষমতা, তবুও বোকার মতো ছুটে গেলাম দোতলায়। মনে হলো যদি খাটের নিচে লুকিয়ে থাকি তাহলে হয়তো মামা আমাকে খুঁজে পাবে না। কিন্তু খাটের তলায় ঢুকতে যাব, দেখি বসে আছে গেনু। সে বলল, খোকা আসো, লোকসবি খেলি। পছন্দের দু একটা জিনিস স্কুল ব্যাগে ভরে নিচে নেমে এলাম। বললাম, মামা চলুন। আমাকে দেখে মামার চোখ মুখ আনন্দে ঝলমল করে উঠল। সে চেঁচিয়ে বলল, কই গেলে সন্দন? এ দেখে যাও, এ ভাগনা নিজে থেকেই মামার কাছে এসে, আটকাতে পারলাম না তো। জিনিয়াকে কোলে নিয়ে কাকা বেরিয়ে এলো। কাকার চোখে জল। মামা বলল, চিন্তা করো না, তোমার মেয়ে ভালো হয়ে যাবে। ভাগনারে পেয়ে গেছি, আমার আর কিছু চাই না। আমার হাত ধরে মামা রওনা দিল। ফস করে একটা দেশলাই জ্বলে উঠল। সুপ্রতিম সিগারেট ধরিয়েছে। অমিয় চাপা গলায় বলল, ওরম হঠাৎ করে দেশলাই জ্বালালি কেন? একটু বলে কই জ্বালাবি তো, জোর চমকে উঠেছিলাম। সুপ্রতিম বলল, কেন, গল্প শুনে তুই ভয় পাচ্ছিস নাকি? অমিয় পাল্টা কিছু একটা বলতে যাচ্ছিল। পল্লব থামিয়ে দিল। সঞ্জয়কে বলল, তারপরে কি হলো? তুই মামার সঙ্গে গেলি? হ্যাঁ গেলাম। কোথায় নিয়ে গেল তোকে? কোথায় আবার, মামা যেখানে থাকতো সেখানে। কোন জায়গা সেটা? ট্রেনে করে বর্ধমান স্টেশনে নামলাম। তারপরে মাঠ ঘাট বন বাদর পেরিয়ে 1.5 দিন শুধু হেঁটেছি। রাতেও থামতে দেয়নি মামা। আমার পা ব্যথা করলে কাঁধে তুলে নিয়েছে। পথে খেয়েছি শুধু মুড়ি আর জল। এইভাবে 1.5 দিন পরে সন্ধেবেলা একটা খালের ধারে আমরা থামলাম। মামা বলল, ভাইগনা, এসে গেছি। ওই যে খালের পাড়ে আলো জ্বলছে দেখছো, ওটি হলো শ্মশান। কিসের আলো বলো তো? তুমি তো শহরে থাকতে তুমি জানবা না। ও হলো গিয়ে সীতা। সীতা বুঝলে তো, মরা পোড়ায় যাতে। ওই শ্মশানে আমার ঘর, আমি আর তোমার মামি থাকি। এবার থেকে তুমিও থাকবা। কোনো অসুবিধা হলে আমারে বলবা। এবার চলো, সাঁকো বেরোতে হবে। সাঁকোর সামনে এসে আমি থমকে গেলাম। একটা মাত্র বাঁশের পাতা, আর পাশে ধরার জন্য আড়াআড়ি করা আর একটা বাঁশ। তার উপর দিয়ে মামা তরতর করে ওপারে চলে গেল। আমি পার হতে পারছি না দেখে মামা হাঁক দিল, ভয় লাগে নাকি ভাগনা? আমি এই বুড়ো বয়সে চলে এলাম আর তুমি পারলা না? যাকে তুমি দাঁড়াও, আমি কেনুরে পাঠাইতাছি। আমি বললাম, না না, গেলুকে পাঠাবেন না, আমি পারবো, আমি যাচ্ছি।
চিতার আগুনের আবছায় আলো দাঁড়িয়ে মামা খলখল করে হেসে উঠল। গেনুরে ভয় পাও কেন? ভয় পাওয়া না, আমি গেনুরে পুষি, সে তোমার কোনো ক্ষতি করবে না। যাই হোক, চলে আসো চলে আসো, তোমার মামি অপেক্ষা করতেছে। কোনো মতে প্রাণ হাতে করে আমি সাঁকো পার হলাম। মামা আমার হাত ধরে হাঁটা লাগালো। হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা, আমি কি কাজ করি তুমি জানো? না মামা, জানি না। এইটা তো তোমার জানতে হইবে। লোকে যখন জিগাবে মামা কি করে, তখন তো হাবলার মতো দাঁড়িয়ে থাকলে চলবে না। তুমি যদি বলতে না পারো, লোকে বলবে বাপ মায়ে কোনো শিক্ষা দেয়নি। তুমি কি চাও লোকে তোমারে ভোঁদা বাচ্চা বলুক? না মামা। তাইলে শোনো, আমি হলাম ডোম। ডোম কি করে জানো? হ্যাঁ, যারা মরা পোড়ায়। ঠিক বলেছো, ভেরি গুড ভেরি গুড। তবে ডোমগিরি আমার পেশা। নেশায় আমি তান্ত্রিক, তন্ত্র সাধনা করি, কিছু কিছু শক্তি লাভ করেছি। সময় মতো তোমারে বলবো। একটা কথা জেনে রেখো, এই ডোমগিরি কিন্তু কোনো মহৎ পেশা নয়। তবে তুমি লজ্জা পাওয়া না। বাপ মায়ের পেশায় সন্তানের লজ্জা পাওয়া উচিত নয়, বুঝলা? হ্যাঁ মামা। কথা বলতে বলতেই আমরা একটা ঝুপড়ির সামনে এসে দাঁড়ালাম। মামা উঁচু গলায় ডাক দিল, রমা, ও রমা, বাইরে আইসো, ভাগনারে নিয়ে আইসি। ছেলেটা জোর ক্লান্ত, ওরে জল দাও, খাবার দাও। ঝুপড়ির বাইরে একটা তুলসী মঞ্চ, সেখানে একটা প্রদীপ জ্বলছে। তাছাড়া আর কোথাও কোনো আলো নেই। ঝুপড়ির ভেতরটাও নিকষ অন্ধকার। এমন থকথকে চটচটে গাঢ় অন্ধকার আমি জীবনে দেখিনি। আমার মনে হচ্ছিল গায়ে লাগলে এই অন্ধকার বুঝি আর কখনো উঠবে না। আমি আলোর কাছে ঘেঁষে দাঁড়ালাম। তখনই ঝুপড়ির ভেতরে একটা মৃদু আলো জ্বলে উঠল। একটা ভাঙা লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে এলেন এক কৃষকায় দীর্ঘাঙ্গী মহিলা। তার মাথায় ঘোমটা। এত রোগা মানুষ আমি আজ অবধি দেখিনি। তিনি লণ্ঠনটা মাটিতে নামিয়ে দাঁড়ালেন। মামা বলল, তোমার মামি, যাও যাও প্রণাম করো। বড়দের প্রণাম করতে হয়। তুমি তো আমারেও প্রণাম করোনি, আগে আমারে করো, পরে মামিরে। আমি মামার পা ছুঁলাম। তারপরে মামির পায়ে হাত দিতে যাব, তিনি আমাকে দুহাত বাড়িয়ে ধরে ফেললেন। আমাকে বুকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বললেন, শট শট, বড় হও বাপ, রাজা হও। সেই কালি পড়া লণ্ঠনের আবছা আলোতে আমি শিউরে উঠে দেখলাম মামির মুখে বেশিরভাগ দাঁত নেই। এদিক ওদিক কয়েকটা দাঁত এলোমেলো ভাবে দাঁড়িয়ে রয়েছে। তারা যেন সেই মুখগহ্বরের শূন্যতা বাড়িয়ে দিয়েছে শতগুণে। রাতে আমি আর মামা পাশাপাশি খেতে বসলাম। সামনেই হাত পাকা হাতে মামি। আয়োজন সামান্য, ভাত, ডাল, কুচো মাছ ভাজা আর ডুমুরের ঝোল। এই খাবার আমার গলা দিয়ে নামছিল না, তবু মুখ বুজে খেতে লাগলাম। শহরের আলো ছেড়ে এই অন্ধকার শ্মশানের মধ্যে বসে আমার কান্না পাচ্ছিল, কিন্তু আমি কাঁদিনি। শেষ দুদিন বুঝে গেছিলাম, যদিও এখনো এই মামা লোকটা আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু এ যা বলবে মুখ বুজে শুনতে হবে, নয়তো কপালে দুঃখ আছে। তবে এত হাঙ্গামা করে লোকটা আমাকে এই বিরান জায়গায় কেন নিয়ে এলো, সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। খাওয়া দাওয়া মিটতেই একটা অদ্ভুত ব্যাপার হলো। মামিকে একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজায় তালা দিয়ে দিল মামা। আমার হতভম্ব মুখের দিকে তাকিয়ে মামা বলল, ভাই না, আসো আসো আসো, এই দাওয়ায় বসি, তোমারে কড়া কথা বলে রাখি এই বেলা। আমি আর মামা পাশাপাশি বসলাম। সামনে টিম টিম করে লণ্ঠন জ্বলছে, মৃদু একটা হাওয়া দিচ্ছে। গাছের পাতায় কেমন যেন সরসর শব্দ উঠছে। মাঝে মাঝে হাওয়া বাড়ছে আর চিমসে একটা গন্ধ ধাক্কা মারছে নাকে। বুঝলাম গন্ধটা আসছে শ্মশান থেকে। মাংস আর চামড়া পোড়া গন্ধ। মামা শক্ত করে আমার হাতটা ধরে বলল, তোমার মামিরে তালা বন্ধ করলাম দেখে অবাক হইতাছো তাই না? হ্যাঁ মামা। তোমার মামির আসলে মাথা ঠিক নাই। রাতের বেলা উটকো চিল্লামিল্লি করে, গেনুরে দিকে ভয় পায়।
অনেকবার বুঝিয়েছি গেনুরে ভয় পাওয়ার কিছু নাই, ও আমার হুকুম ছাড়া নড়ে না, তবুও শোনে না। তাই রাত হলে তোমার মামিরে বন্ধ করে রাখি, সকালে খুলে দিই। দিনের বেলায় ঠিক থাকি, ঘরের কাজকর্ম করে, কিন্তু রাত হলেই গন্ডগোল। রাতে যদি তোমার মামি চেঁচায় ভয় পাওয়া না। আমি যদি না থাকি দরজার পাশে উজু উজু একটা লম্বা লাঠি রাখা আছে, জানলা দিয়ে ঢুকায়া দেবে দুটো বাড়ি, ঠান্ডা মেরে যাবে, বুঝলা? আমি অবাক হয়ে শুনছি, বলে কি লোকটা, লাঠি ঢুকিয়ে মামিকে মারবো? এমন আবার হয় নাকি? আমাকে চুপ থাকতে দেখে মামা বলল, তোমার এখানে কোনো ভয় নাই, নিজের মতো থাকবা, খাবা দাবা, ঘুরবা, খালে নাইবা, খেলাধুলা করবা, ব্যাস 1 বছর বাদে তোমার ছুটি। পালানোর কথা ভুলেও ভেবো না, কেমন? শ্মশানের বাইরে গেলেই এই গেনু তোমারে ধরবে। গেনু রেগে গেলে কি করে জানো? কি করে? শুষে শুষে মাংস খায়, তখন খুব ব্যথা লাগে। গেনুরে পোষ মানাবার আগে সে আমার এই দুটো আঙুল খেয়ে ফেলেছিল, এই দেখো। দেখলাম মামার বাঁতের অনামিকা আর কেড়ে আঙুলটা কাপড় জড়ানো। এটা আমি আগে খেয়াল করিনি। মামা কাপড় সরিয়ে দেখালো, ও দুটোকে আঙুল বলে মনেই হয় না, মনে হয় যেন দুটো শুকনো কাঠি হাতের সঙ্গে লেগে আছে। আমি আর থাকতে পারলাম না, ভয়ে কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতেই বললাম, আমাকে কেন নিয়ে এলেন? আমাকে বাড়ি পাঠিয়ে দিন মামা। আঙুলে কাপড় জড়িয়ে মামা বলল, এ বাবা, কাঁদবা না, একদম কাঁদবা না। কান্নাকাটি মেয়ে মানুষের কাজ। তুমি কি মেয়ে? যদি মেয়ে হও তাহলে ওই গামছা দিয়ে ঘোমটা দাও মামির মতো, কান্না বন্ধ। হঠাৎ ভয় কেটে আমার মাথা গরম হয়ে গেল। আমি আচমকাই মামার ওপর ঝাঁপিয়ে পড়ে তার ঘাড়ের কাছটা কামড়ে ধরলাম। কিন্তু আমি কি আর মামার সঙ্গে পারি? এক ঝটকায় মাটিতে ফেলে মামা আমার বুকের উপর পা দিয়ে দাঁড়ালো। হিস হিস করে বলল, ভাগনা, অসভ্যতা করবা না। অসভ্যতা করলে দাঁত ফেলে দেবো। তোমার মামিরে দেখলা তো, দাঁত নাই। সে যখন এমন ছিটপিটায়, আমি নোড়া দিয়ে তার দাঁত ভেঙে দিই। তুমি কি কম বয়সে মামির মতো ফোকলা হতে চাও? যদি না চাও, চুপচাপ শুয়ে পড়ো ঘরে ঢুকে। আমায় ফেলে মামা ঘরে ঢুকে গেল। আমি উঠানেই পড়ে রইলাম সারা রাত। অসহ্য মাথার যন্ত্রণায় ঘুম ভাঙল। দেখলাম আমি বিছানার উপরে শুয়ে, মাথার কাছেই বসে আছে মামি। আমি ধর্মর করে উঠে বসতে গেলাম, মামি আমাকে ধরে শুইয়ে দিলেন। আমার কপালে হাত রেখে বললেন, উঠো না, তোমার তো ডর। ওষুধ দিয়েছি তো, ঠিক সেরে যাবে। আর একটা কথা মনে রেখো বাবা, ভয় পেও না কিন্তু, আমি আছি। সেই নির্বান্ধব শ্মশানে গত 2 দিনের অস্বাভাবিক ঘটনা প্রবাহের পরে মামির কথাগুলো আমায় যেন হঠাৎই অনেকটা আশ্রয় দিল। মনে হলো বেঁচে থাকার জন্য মামি আমার শেষ ভরসা। আমি শক্ত করে মামির হাতটা চেপে ধরলাম। আমার চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। রোগা হাতে সেই জল মুছে মামি বললেন, তোমাকে এখান থেকে বার করার দায়িত্বটা আমার, তবে ধৈর্য ধরতে হবে। ভয় পেলে চলবে না। তুমি যত ভয় পাবে তত হেরে যাবে। এই পর্যন্ত বলে সঞ্জয় থামল। এক ঢেক জল খেয়ে বলল, কটা বাজে? পল্লব বলল, 1:30। সঞ্জয় বলল, কারেন্ট কি আজ আর আসবে না? কে জানে। আচ্ছা, তারপরে কি হলো বল? আর কি, তারপরে 1 বছর ধরে আমি প্রতিদিন পালানোর সুযোগ খুঁজতে লাগলাম। কিন্তু যতবারই শ্মশানের বাইরে এসে দাঁড়াই, একটা তীব্র পচা গন্ধ গা গুলিয়ে ওঠে। বুঝতে পারি আমি গেনুর নজরবন্দি। চুপচাপ ফিরে যাই ঘরে। মামা সারাদিন কি করে কে জানে, বাড়িতে থাকেন না, অনেক রাতে ফেরে। মামার সঙ্গে আমার দেখা হয় না বললেই চলে। আমিও চাই না মামার সঙ্গে আমার দেখা হোক, তাই মামা আসার আগেই আমি ঘুমিয়ে পড়ি। ততদিনে 1 মাস কেটে গেছে, ওখানেই আছি। একদিন কিছুতেই ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি, আর গলার আওয়াজে বুঝলাম মামা ফিরে এসেছে। মামা হুড়মুড় করে ঘরে ঢুকে আমাকে টান মেরে বিছানা থেকে তুলে দিল। আমি চমকে উঠে বললাম, কি হলো মামা? আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে এসে ভাঙা লণ্ঠনটা তুলে মামা আমাকে দেখতে লাগলো।
তারপরে মামির দিকে তাকিয়ে বলল, এই রোগা হয়ে যাচ্ছে কেন রমা? তুমি একে ঠিক মতো খেতে দাও না? মামি বলল, খেতে দেবো না কেন? কিন্তু রৌদ্র শাক পাতা খেতে পারেও? কোনোদিন খেতে এসব? কোনোদিন খায়নি বলে এখন খেতে পারবে না? এ কেমন কথা? অবস্থা বুঝে চলতে হয়। আর খেতে না চাইলে জোর করে গলায় পা দিয়ে খাওয়াবা। রোগা হলে আমার চলবে না। কি বলো তুমি? গলায় পা দিয়ে খাওয়াবো? হ্যাঁ, তাই খাওয়াবা। শোনো, ওসব পিসাজগিরি তুমি নিজে করো। আমাকে না এর মধ্যে খবরদার টানবে না বলে দিলাম। আমি পারবো না। পারবা না? ঠিক তো? না বললাম তো। মামা আমার হাত ছেড়ে দিয়ে বলল, যাও যাও ভাগনা, ঘরে যাও। আমি ভয়ে ভয়ে ঘরে ঢুকে এলাম। ফুঁ দিয়ে বাইরের লণ্ঠনটা নিভিয়ে দিল মামা। বিছানায় শুয়ে কুঁকড়ে শুনলাম মামি চাপা গলায় কাঁদছে। টানা এক ঘেয়ে সেই কান্না শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দেখলাম মামির আরো একটা দাঁত কমে গেছে, আরো বেড়েছে মুখগহ্বরের শূন্যতা। সবাই একসঙ্গে শিউরে উঠল। অমিয় বলল, তোর মামা কি একটা জানোয়ার? সঞ্জয় বলল, হ্যাঁ, জানোয়ার বললেও কম বলা হয়। পল্লব বলল, আচ্ছা, এত কাণ্ড করে তোকে আটকে রাখার কারণ কি ছিল? মামা আমাকে বলি দিতে চেয়েছিল। তোদের মনে আছে মামা বলেছিল 1 বছর পরে আমার ছুটি। আসলে সিদ্ধি লাভের জন্য মামার একটা 11 বছরের সুলক্ষণযুক্ত বাচ্চা দরকার ছিল। তাকে বলে দিতে পারলেই নাকি অসীম ক্ষমতা করায়ত্ত হতো মামার। গেনুর থেকেও অনেক বেশি শক্তিশালী কিছুরা তার পোষ মানত। এর আগে মামা 5 আর 7 বছরের 2 বাচ্চাকে বলে দিয়েছিল। সেই হতভাগ্য দুজন আমার 2 মামাতো ভাই বোন। অমিয় শক্ত করে পল্লবের হাত চেপে ধরে বলল, চুপ কর সঞ্জয়, আর শুনতে ভালো লাগছে না। সঞ্জয় বলল, ভাল লাগার কথাও নয়, চল নিচে যাই। পল্লব বলল, যাচ্ছি, 1 মিনিট। তুই কিভাবে পালিয়ে বাঁচলি শুধু সেটুকু বল, কৌতূহল হচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলল সঞ্জয়। আমার জন্মদিন 12ই মে। সেই দিন আমি 10 পূর্ণ করে 11 পা দেব। 11 তারিখ ভোরবেলায় মামা আমাকে তুলে কনকনে ঠান্ডা জলে স্নান করালো। তারপরে হাতে কি সব লাল সুতো বেঁধে সাদা একটা ধুতি পরিয়ে দিয়ে বলল, ভাগনা, মধ্যরাতে পূজায় বসবো, তুমি থাকবা আমার সাথে। হ্যাঁ, তারপরেই তোমার ছুটি। আর আটকে রাখবো না। মামার উপর রাগ হচ্ছে না ভাগনা? রাগ করবা না। মামার আদর হলো 2 মায়ের আদরের সমান। দেখো না, মামা বলতে গেলে মামা 2 বার বলতে হয়। শোনো, এই স্নান করিয়ে দিলাম। হ্যাঁ, সোনা ছেলে হয়ে বসে থাকবে সারাদিন। ধুলোবালি ঘাঁটবা না। আমি রাতে তোমারে নিয়ে যাব। হ্যাঁ, গেনু রইল, তোমার খেয়াল রাখবে। সেদিন সকালবেলাতেই মামিকে তালা দিয়ে মামা বেরিয়ে গেল। আমি ধুতি পরে বসে অঝোরে কাঁদতে কাঁদতে দেখলাম খাটের তলা থেকে গেনু কি মেরে ফোকলা মুখে হাসছে। বসে আছি তো আছি, সূর্য মাথার উপর উঠে পড়ল। একটু বোধহয় ঝিমুনি লেগেছে, কে যেন আমায় ঠেলা দিল। দেখি মামি দাঁড়িয়ে। আমি বললাম, তুমি কিভাবে বাইরে এলে মামি? মামি বললেন, কথা বলার একদম সময় নেই, পা চালাও। কোথায় যাব মামি? চলো না, গেলেই বুঝবে। এখানে বসে থাকলে তোমায় বাঁচাতে পারবো না। তোমার মামা তোমায় আজ রাতে বলি দেবে। বলি? হ্যাঁ, যেতে যেতে সব বলবো, চলো। আমি আর মামি সবে ঘর থেকে বেরিয়েছি, গেনু সামনে এসে দাঁড়ালো। মামিকে বলল, এটা ঠিক করলেন না মামা, কর্তায় কুপিত হইবেন। মামি বলল, যা না, তোদের কর্তাকে গিয়ে নালিশ কর, দেখি তোদের ক্ষমতা। আমার হাত ধরে মামি দ্রুত এগিয়ে চললেন। গেনু পেছন পেছন আসতে লাগলো। সে একটাই কথা বলছিল, কর্তা এখনো আসনে বসা, আমি খবর দিতে পারছি না, খুব ক্ষতি হবে মা। খোকা, তুমি এমন নেমো খারামি করলা কেন?
মামাই মামাই তোমারে কত ভালোবাসে, সে কত ব্যথা পাইবে বলো। মামির হাত ধরে আমি যেন ভাসতে ভাসতে যাচ্ছিলাম। চারিদিকটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ দেখলাম একটা থানার সামনে দাঁড়িয়ে আছি। মামি বলল, এতক্ষণ তোমাকে দাদা বললাম বাবা, ভেতরে গিয়ে পুলিশকে সব বলবে কিন্তু। তুমি যে ঘরে শুতে, তার মেঝেতে তোমার ভাই বোনের কঙ্কাল পোটা আছে। শুধু দেহটাই পাবে, মাটা দুটো নেই। ও দুটো তোমার মামা খালে ফেলে দিয়েছিল, মাগুর মাসে খেয়ে ফেলেছে। পুলিশ তোমার সব কটা বিচার করবে বাবা। তবে তাড়াতাড়ি যেতে হবে তোমার মামা এখন ক্ষমা দিতে। সে উঠে পড়ার আগেই তাকে ধরে নিতে হবে। সে বসে আছে শ্মশানের পশ্চিম প্রান্তের নিম গাছের তলায়। ভয় পাবে না, আমি থাকবো তোমার সঙ্গে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সুপ্রতিম বলল, পুলিশ তোর কথা শুনলো? হ্যাঁ, একদল পুলিশ গিয়ে ঘরের মেঝে থেকে দুটো মাথাবিহীন কঙ্কাল উদ্ধার করলো। অন্য আরেক দল তখন মামাকে হাত করা পরিয়ে উঠানে নিয়ে এসে দাঁড় করিয়েছে। যাওয়ার আগে মামিকে যে ঘরে তালা দিয়ে রেখে গেছিল, সেই ঘরের দিকে তাকিয়ে মামা হঠাৎ অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করলো। পুলিশ সে ঘরের তালা ভাঙতেই আমি দেখলাম। কি দেখলি? দেখলাম গলায় শাড়ির ফাঁস লাগিয়ে মামি ঝুলছে। প্রেসিডেন্সি কলেজের পেছনের গেটে একটা কুকুর হঠাৎই কেঁদে উঠল। সঞ্জয় বলল, আমি আর কাকার কাছে ফিরে যাইনি। পুলিশ আমাকে একটা হোমে রেখে দেয়। গেনু এখনো আসে। আজও ও আমার ক্ষতি করতে চায়, কিন্তু বারবার করেই মামি সাবধান করে দেয় আমাকে। সুপ্রতিম হঠাৎ হো হো করে হেসে উঠল। বাকিরা অবাক হলো। পল্লব বলল, কি হলো? সঞ্জয়ের পিঠে একটা চাপড় মেরে সুপ্রতিম বলল, ভাই তুই গল্প লেখ, তোর হবে। জীবনের 2 ঘন্টা তোর গাঁজা শুনে নষ্ট করলাম। সঞ্জয় আহত গলায় বলল, আমি তোকে বিশ্বাস করতে বলিনি, তোরা শুনতে চাইলি তাই বললাম। এখন প্লিজ এটা নিয়ে মজা করিস না। সুপ্রতিম উঠে দাঁড়িয়ে ছাদের ধারে গিয়ে দাঁড়ালো। একটা সিগারেট ধরিয়ে বলল, ক্ষমা কর সঞ্জয়, যে যাই বলুক, আমি দায়িত্ব নিয়ে বলছি, তুই মিথ্যে কথা বলছিস। এ কথার উত্তরে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে কাঁপা গলায় সঞ্জয় বলল, প্রথম এখানে এসে সবার সঙ্গে বস, ওখানে একা দাঁড়িয়ে থাকিস না। কেন? দাঁড়ালে কি হবে? এটা কি গল্পের আফটার এফেক্ট দিচ্ছিস? তর্ক করিস না, প্লিজ আয়। মামি তোকে চলে আসতে বলছে। তোর মামি আমাকে চলে আসতে বলছে? সঞ্জয়, তুই ভাই খলিফা, বাকিরা সবাই তোর গল্পে বিশ্বাস করেছে। এবার প্লিজ থাম, নয়তো। কথা শেষ করার আগেই সুপ্রতিম এক পা পিছিয়ে গেল। তারপরে আচমকাই কেউ যেন এক ধাক্কায় তাকে ছাদ থেকে ফেলে দিল। কাঁপতে কাঁপতে ওরা ধপ করে একটা শব্দ পেল। সুপ্রতিম নিচে পড়ল, আর তখনই একটা তীব্র পচা গন্ধে হড়হড় করে বমি করে দিল পল্লব। শেষ হলো আজকের নিবেদন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকুন আমাদের।